হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 11ই আগস্ট, আর 11ই আগস্টে ফার্স্ট এবং সেকেন্ড শিফটে যতগুলি তোমার জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেখান থেকে কোশ্চেন এসেছিল মোট 80টা, সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যারা যারা পরীক্ষা দিয়ে এসেছিলো তারা কমেন্ট করে জানাবে যে এইসব পরীক্ষা এসেছিলো কিনা। আর যারা পরবর্তীকালে পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু অবশ্যই এই অ্যানালাইসিস ভিডিওটা দেখে যাও, কারণ পরবর্তীকালে কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে এটা। কারণ সেম এখান থেকে কোশ্চেন কিন্তু তোমার হুবহু রিপিট তোমরা পেয়ে যাবে। তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের শিফটটা দেখবে এই ধরনেরই সেম সেম কোশ্চেন এসেছে, সেক্ষেত্রে তোমাদেরই বেশি উপকার হবে। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এই ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও সেখানেও কিন্তু লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। তো পিডিএফের জন্য তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। প্রথম প্রশ্ন কী ছিল দেখো আজকে, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের ন্যূনতম বয়স হওয়া উচিত কত? দেখো, সরপঞ্চ পদের জন্য বা পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য বা সেখানে তোমার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। ভারতীয় সংবিধান অনুসারে 21 বছর বা তার বেশি বয়সী যে কোনো ব্যক্তি বা পুরুষ বা মহিলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা করার যোগ্য। যদি দেখে নিই আমরা, এমএলএ নির্বাচনের জন্য বয়স হতে হবে তোমার 25 বছর। আইনসভার সদস্য হতে গেলেও বয়স তোমাকে 25 বছরের কম হলে হবে না। সংবিধানের 173 নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুসারে আইন পরিষদের সদস্য হওয়ার জন্য বয়স 30 বছরের কম হওয়া উচিত নয়, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে 30 বছর বয়স লাগবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালের ইন্ডিয়া সিভিল ডিফেন্স মক ড্রিল মোট কতটি জেলাতে অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালের ইন্ডিয়া সিভিল ডিফেন্স মক ড্রিল, যার কোড নাম অপারেশন অভ্যাস ছিল, এটি দেশব্যাপী জরুরি প্রস্তুতিমূলক অনুষ্ঠান, যেটা কিনা 7ই মে 2025 তারিখে ভারতের মোট 244টি জেলা জুড়ে পরিচালিত হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় MHA দ্বারা আয়োজিত করা হয়েছিল এবং এটা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা DMA দ্বারা সমন্বিত করা হয়েছিল। এই অনুশীলনটি সম্ভাব্য প্রতিকূল হুমকির বিরুদ্ধে নাগরিকদের প্রস্তুত করতে উৎসাহিত করা হয়েছিল এবং বিশেষ করে 22শে এপ্রিল 2025 তারিখে যে পেহেলগাম গ্রামে যে হামলাটা হয়েছিল পাকিস্তানের সাথে, ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিক্রিয়ায় সেখানে 26 জন বেসামরিক নাগরিকের নিহত হয়েছিল, সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে এটা মক ড্রিলটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2023-24 সালের হিসাব অনুযায়ী ভারতের কোন রাজ্যে কয়লার মজুদ সব থেকে বেশি রয়েছে? 2023 থেকে 24 সালের হিসাব অনুযায়ী ভারতের ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু সর্বাধিক কয়লার মজুদ রয়েছে, তারপরে রয়েছে ওড়িশাতে। তাহলে প্রথমে রয়েছে ঝাড়খণ্ডে, তারপরে রয়েছে ওড়িশাতে, এবং ছত্তিশগড়ের অবস্থান তারপরে রয়েছে। ভারতের মোট কয়লা মজুদের প্রায় 26% রয়েছে ঝাড়খণ্ডে। তবে যদি আমরা 2023-24 সালের সর্বোচ্চ কয়লা উৎপাদক হিসাবে দেখি, ঠিক আছে, এখানে এসেছিল কিন্তু তোমার মজুদ হিসাবে, অর্থাৎ স্টোর কোন জায়গাতে আছে। আমরা যদি উৎপাদনটা দেখি হিসেবে, তাহলে দেখবো ছত্তিশগড় সব থেকে প্রথমে, তারপরে রয়েছে ওড়িশা, তারপরে রয়েছে মধ্যপ্রদেশ এবং তারপরে রয়েছে ঝাড়খণ্ড। একটু ডিটেলসে দেখো ব্যাপারটা। তাহলে যদি প্রশ্নটা সর্বোচ্চ কয়লা মজুদ বা স্টোরের ক্ষেত্রে বলা হয়, সম্পর্কে বলা হয়, তাহলে কিন্তু উত্তর হবে ঝাড়খণ্ড। আর যদি প্রশ্নটা সর্বোচ্চ কয়লা উৎপাদক হিসাবে আসে, তাহলে কিন্তু তোমার উত্তর হবে ছত্তিশগড়। নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্যে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 আয়োজন করেছিল? খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 আয়োজন করেছিল হচ্ছে বিহার রাজ্য কিন্তু এবার এটা আয়োজন করেছিল। 2025 সালের এপ্রিলে বিহারে কিন্তু এই গেমটা, অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং প্যারা গেমস আয়োজন করা হয়েছিল। এই দুটি খেলা, অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমস আর একটা হচ্ছে তোমার প্যারা গেমস, এই দুটো খেলার মধ্যে 10 থেকে 15 দিনের একটা গ্যাপ থাকবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই ঘোষণাটা করেছিলেন। এই বছর জানুয়ারিতে খেলো ইন্ডিয়া ইয়ং গেম বর্ষ 2023 আয়োজন করা হয়েছিল এবং 2023 সালে দিল্লিতে প্যারা গেমস আলোচনা করা হয়েছিল। 2023 সালে দিল্লিতে প্যারা গেমস আয়োজন করা হয়েছিল। এর মধ্যে শেষ 6টি সংরক্ষণ সংগঠিত হয়েছিল দেখো, দিল্লি, পুনে, পতঞ্জলি, তারপরে পঞ্চকুলা, ভোপাল এবং তামিলনাড়ু সব জায়গাতে আয়োজিত হয়েছিল। এখন পর্যন্ত শুধুমাত্র মহারাষ্ট্র এবং হরিয়ানাতে খেলো ইন্ডিয়া ইয়ং গেমের খেতাব জিতেছে। খেলো ইন্ডিয়া ইয়ং গেম মূলত ভারতের স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম। এটি একটি জাতীয় স্তরের বহু বিষয়ক ক্রীড়াভিত্তিক প্রতিযোগিতা। খেলো ইন্ডিয়া যুব গেমস 2018 সালের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন। প্রাথমিকভাবে এগুলো খেলো ইন্ডিয়া স্কুল গেমস নামে পরিচিত ছিল, তারপর সেটা 2019 সালে এর নাম পরিবর্তন করা হয়, স্মৃতি খেলো ইন্ডিয়া যুব গেমস হিসাবে রাখা হয়। এই গেমগুলি প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। এই গেমগুলি ভারত সরকার গেম ইন্ডিয়া ফার্স্টের একটি অংশ। এর লক্ষ্য হচ্ছে আমাদের যে ক্রীড়া আছে এবং সংস্কৃতি আছে সেটাকে প্রচার করা এবং তার সাথে সাথে সেখানে আমাদের যুব সমাজকে তাদের প্রতি অ্যাট্রাকটিভ করা হচ্ছে এটার প্রধান উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন দেখো, নেপালের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত রয়েছে? এখানে
অনেকগুলো নেপালের সাথে কিন্তু আমাদের অনেকগুলো রাজ্যের সীমানা রয়েছে, এর মধ্যে যে কোনো একটা ছিল। তার সাথে সাথে অপশানে এমন 3টে অপশন ছিল যেগুলো কিন্তু নেপালের সাথে সীমানা ভাগ করেনি। তো এখন পুরো ব্যাপারটা দেখে নাও ওখানে, যে নেপালের সাথে সীমানা ভাগ করে নেয় ভারতের যেগুলো রাজ্যগুলি, সেগুলো হচ্ছে তোমার উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, তারপর তোমার পশ্চিমবঙ্গ রয়েছে এবং বিহার রয়েছে। ঠিক আছে, তাহলে এই কটার মধ্যে অর্থাৎ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ এবং বিহার, এই কটা স্টেটের মধ্যে যে কোনো একটা স্টেট ছিল, তার সাথে সাথে অন্য 3টে স্টেট ছিল যেগুলো কিন্তু নেপালের সাথে সীমানা ভাগ করে নেয়নি। তো এইগুলোর মধ্যে থেকেই কিন্তু একটা অ্যান্সার হয়ে যাবে তোমার। যারা পরীক্ষা দিয়ে এসেছিল তারা জানাবে যে এগুলোর মধ্যে কোনটা ছিল। ঠিক আছে, নিচে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এবার একটু ডিটেলসে দেখো যে রাজ্যভিত্তিক সীমান্তের দৈর্ঘ্য উত্তরপ্রদেশে যদি আমরা দেখি তাহলে প্রায় 551 কিলোমিটার, আর যদি উত্তরাখণ্ডে দেখি তাহলে প্রায় 275 কিলোমিটার রয়েছে। আর বিহারে যদি দেখি তাহলে বিহারের সাথে আমাদের নেপালের সীমানা দেখতে পাবো প্রায় 726 কিলোমিটার, এবং সিকিমের রয়েছে 99 কিলোমিটার, পশ্চিমবঙ্গের প্রায় 100 কিলোমিটার। তাহলে সব থেকে বেশি যদি রয়েছে কারো, তাহলে সেটা হচ্ছে বিহারের। তাহলে মোট প্রায় হয়েছে 1751 কিলোমিটার, কিন্তু নেপালের সাথে ভারতের সীমানা ভাগ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অংশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানের 11 এবং 12 ভাগে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে। 11 ভাগে আইনসভা এবং নির্বাহী সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর 12 ভাগে আর্থিক সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতের আবহাওয়াতে প্রধানত কোনটি দায়ী? যে উত্তর ভারতের আবহাওয়া হয় সেটার জন্য প্রধানত কোনটি দায়ী? উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার জন্য মূলত পশ্চিমী ঝঞ্ঝা দায়ী। এই ঝঞ্ঝা ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উৎপন্ন হয় এবং ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালে বৃষ্টি এবং তুষারপাত ঘটায়। মেনলি যেটা আসছে কিনা, ধরো আমরা যদি ভারত ধরি, এই পাকে যেটা আসছে এই ভূমধ্যসাগর থেকে আসছে, কিন্তু ভূমধ্যসাগরে কিন্তু দেখো শীতকালে বৃষ্টিপাত ঘটায়। এই জন্যই কিন্তু ভূমধ্যসাগরে ফল চাষ খুব ভালো হয়, আর এই জন্যই ভূমধ্যসাগরকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। ঠিক আছে, এটা একটা মনে রাখিও। তারপরে এটাও তোমার কিছুটা ভূমিকা পালন করে যে আরাবল্লী পর্বত উত্তর পশ্চিম ভারতের জলবায়ু গঠনে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পর্বতশ্রেণী বর্ষাকালে বৃষ্টিপাতের বন্টনকে প্রভাবিত করে, কেননা দেখো আর্দ্রতা বহনকারী বাতাসকে বাধা দেয় এবং পূর্ব দিকে যেমন সিমলা ও নৈনিতালের দিকে পরিচালিত করে। উপরন্তু এটি থর মরুভূমির বিস্তার রোধ করতেও কিছুটা সাহায্য করে। তাহলে আরাবল্লী পর্বত কিন্তু এখানে বিশেষ একটা ভূমিকা পালন করছে। পরবর্তী প্রশ্ন দেখো, LAN অর্থাৎ ল্যানের পূর্ণ নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যা সীমিত এলাকার কম্পিউটারগুলিকে অন্তর্যোগ করে, যেমন বাড়ি, স্কুল, কম্পিউটার বা ল্যাব, অফিস। অর্থাৎ এখানে তোমার যতগুলো কম্পিউটার হবে সবটাকেই কিন্তু একটা সূত্র বেঁধে ফেলবে। ওয়ানের তুলনায় ল্যানের বৈশিষ্ট্য হলো উচ্চতর ডেটা স্থানান্তর হার, ছোট ভৌগোলিক এলাকা বা যোগাযোগ লাইন ভাড়া নেওয়ার প্রয়োজন হয় না। টাটা এয়ারলাইন্সের অফিস কোথায়? টাটা এয়ারলাইন্সের বর্তমানে যেটা এয়ার ইন্ডিয়া, সেটার অফিস রয়েছে কিন্তু দিল্লিতে। অফিস বলতে তোমার হেডকোয়ার্টার। ঠিক আছে, JRD টাটা 1932 সালে 15 অক্টোবর টাটা এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট পরিচালনা করেন তিনি, অর্থাৎ টাটা এয়ারলাইন্সের উদ্বোধন করা হচ্ছে JRD টাটা। স্বাধীনতার পর জাতীয়করণের পর এই বিমান সংস্থাটি এয়ার ইন্ডিয়া নামে পরিচিতি লাভ করে। তারপর প্রাথমিক বছরগুলিতে অর্থাৎ প্রথমের শুরুতে কিন্তু এয়ার ইন্ডিয়া নাম ছিল টাটা এয়ারলাইন্স। এখন যেটা নাম আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এয়ার ইন্ডিয়া, তখন সেটার নাম ছিল হচ্ছে টাটা এয়ারলাইন্স। পরে এটি জাতীয়করণ করা হয় এবং ভারতের স্বাধীনতার পর থেকে নামকরণ করা হয় এয়ার ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে টাটা ব্যবসা থেকে বেরিয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খিলজির দরবারে অর্থমন্ত্রীকে কি বলা হতো? আলাউদ্দিন খিলজির দরবারে অর্থমন্ত্রীকে উজির ই মাল বা ওয়াকিল ই দার বলা হতো। আলাউদ্দিন খিলজির রাজত্বকালে রাজ্যের অর্থ বিষয়ক প্রধান কার্যক্রমকে উজির ই মাল বা ওয়াকিল দার বলা হতো। এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ অর্থ বিভাগের রাজ্যের অর্থনৈতিক নীতি এবং রাজস্ব আদায় পরিচালনা করত। তার সাথে সাথে আলাউদ্দিন খিলজি তার রাজত্বকালে অনেকগুলি অর্থনৈতিক সংস্কার সাধন করেছিলেন এবং এই সংস্কার বাস্তবায়নে ছিল উজির ই মালেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তী প্রশ্ন, পাচক এনজাইমের কাজ কি? অনুঘটক ক্রিয়ার মাধ্যমে পাচক এনজাইমগুলি জটিল খাদ্য উপাদানগুলিকে সহজে ভেঙে দেয় এবং যাতে তারা দ্রবণীয় হয়ে যেতে পারে এবং শরীরের মধ্যে শোষিত হতে পারে, তাই পাচক এনজাইমগুলি কি করে, সেই উপাদানগুলিকে সহজ অর্থাৎ সিম্পল আকারে ভেঙে দেয়। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ এবং সাম্প্রদায়িক শব্দগুলির সাথে সম্পর্কিত সংশোধনগুলি কি কি? দেখো 1976 সালে 42তম যে সংশোধন হয়, সেই সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ
শব্দ ধর্মনিরপেক্ষ এবং সাম্প্রদায়িক এই দুটি শব্দ কিন্তু যোগ করা হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষবাদী 1976 সালে 42তম সংবিধানে প্রবর্তিত হয়েছিল। ধর্মের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য। ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় সব ধর্মের উপর নিরপেক্ষতার বৈশিষ্ট্য। ভারতীয় দৃষ্টিকোণ থেকে জীবনের মূল্যবান ধর্মীয় দিকগুলি ব্যাখ্যা করা, অনুপ্রেরণা এবং সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। এমনকি কোনো ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসাবে গ্রহণ না করে জনস্বার্থে রাষ্ট্র একজন ব্যক্তি ধর্মী বিষয়ে বিধিনিষেধ আরোপ করতে পারে। মৌলিক অধিকার 14, 15, 16, 19, 25 এবং 29 এবং 30 অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার চেতনা সংরক্ষিত রয়েছে। পরের প্রশ্ন দেখব যে মডারেটদের আদর্শ কি ছিল। গোপালকৃষ্ণ গোখলের নেতৃত্বে মডারেটসের সাথে একদম সৌজন্যপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করা হয়েছিল। কংগ্রেসের সুরাট অধিবেশনের সময় 1907 সালে কংগ্রেস যে দুটি দলে বিভক্ত হয়ে গেছিল, চরমপন্থী আর নরমপন্থী দলে। প্রশ্ন 1857 সালের স্বাধীনতা সংগ্রামের ব্যর্থতার কারণ কি। দেখো, এই 1857 সালের যদি আমরা যে বিদ্রোহটা হয়েছিল, মহাবিদ্রোহ বলি বা কৃষক বিদ্রোহ বলি, এই বিদ্রোহটার ব্যর্থতা হয়েছিল, তার অনেকগুলি কারণ রয়েছে এবং যথেষ্ট কারণ রয়েছে, সেগুলো তোমার এইভাবে বলাটা সম্ভব নয়, ঠিক আছে, প্রচুর রয়েছে। তো দেখো এখানে কি বলছে যে 1857 সালের যুদ্ধ ব্যর্থ হওয়ার তার মধ্যে কিছু কিছু প্রধান কারণ ছিল, যেগুলো নিম্নরূপ আমি করেছি। দেখো, 1857 সালে বিপ্লব নির্ধারিত তারিখেই শুরু হয়েছিল, অর্থাৎ যে দিন বিদ্রোহটা অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা ছিল সেদিন শুরু না হয়, তার কিছুদিন আগেই শুরু হয়েছিল, যার কারণে কি হয়, এটি ব্যর্থ হয়েছিল। ম্যানসনের মতে তিনি বলেছেন যে যদি এই বিপ্লবটা সময় মতো শুরু হতো, অর্থাৎ যেদিন শুরু হওয়ার কথা ছিল সেই দিন যদি হতো, তাহলে এটা অবশ্যই সফল হতো। তারপরে 1857 সালের বিপ্লব ব্যর্থতার আরেকটা কারণ ছিল হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। বিদ্রোহীদের নেতাদের সামরিক দক্ষতা এবং সংগঠনভাবে কাজ করার এবং বিপ্লবকে পরিচালনা করার যথেষ্ট অভাব ছিল। এটা কিন্তু একজন সঠিক নেতাই করতে পারে, যেটা তাদের মধ্যে অভাবটা ছিল। তারপরে দেখো, 1857 সালে বিপ্লবের সময় বেশিরভাগ রাজা বিপ্লবীদের সমর্থন করেনি এবং ব্রিটিশদের সমর্থন করেছিলেন। স্যার জনের মতে যদি সমস্ত ভারতীয় পূর্ণ উৎসাহের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতো, তাহলে ব্রিটিশরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত এবং বিপ্লবীদের সাহসিকতা এবং সাহসের মনোভাবের অভাব ছিল। বিপ্লবীদের সাহসিকতা এবং সাহসের মনোভাবের অভাব ছিল না, তবে তাদের সামরিক শক্তি খুবই দুর্বল ছিল। ব্রিটিশ অফিসাররা যেখানে তারা আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, সেখানে আমাদের ভারতীয় বিপ্লবীদের কাছে তাদের সাথে মোকাবিলা করার জন্য অত আধুনিক যন্ত্রপাতি ছিল না, সেই জন্য তারা কিন্তু অনেকটা ব্যর্থতা হয়েছে, ঠিক আছে। 2025 সালের আল অন ট্রায়াল বইটি লিখেছেন কে। দেখো, আল অন ট্রায়াল শীর্ষক 2025 সালের মার্চ মাসে প্রকাশিত হয় এই বইটা, এবং লেখক হলেন সুজিত কুমার এবং মোহাম্মদ তৌসিফ আলম। এই বইটি ওয়াকব্রিজ পাবলিকেশন দ্বারা প্রকাশিত হয়েছে। এই বইটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্বারা সৃষ্ট নৈতিক আইন এবং সামাজিক চ্যালেঞ্জগুলি বিশ্লেষণ করে। 2025 সালে বিমস্টেকের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। ভারতে 15 জুলাই 2025 বিশাখাপত্তনমে কিন্তু এই বিমস্টেকের বন্ধবে সম্মেলনটা আয়োজন করা হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। বিমস্টেকের অর্থাৎ BIMSTEC এর পুরো নাম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ অফ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি 1997 সালের 6 জুন ব্যাংককের ঘোষণার মাধ্যমে গঠিত হয় এবং এর সদর দপ্তর যেটা বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। হেমা মালিনী কোথা থেকে সাংসদ হয়েছেন। বিজেপি প্রার্থী এবং অভিনেত্রী হেমা মালিনী আবারও তৃতীয়বারের মতো মথুরা থেকে সাংসদ কিন্তু হয়েছেন তিনি। পরবর্তী প্রশ্ন, একটি পশ্চিম দিকে প্রবাহিত নদী হলো। ভারতের প্রধান পশ্চিম বাহিনীর নদীগুলি হলো নর্মদা এবং তাপ্তি। এছাড়াও আরও রয়েছে। এছাড়াও ভারতীয় সরকারি স্থান অনুসারে সবরমতী রয়েছে, মাহি রয়েছে এবং লুনি রয়েছে। এগুলো হচ্ছে পশ্চিম বাহিনীর নদী, তবে এরা কিন্তু সবাই গিয়ে আরব সাগরে পতিত হয়। একটু ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ভারতের মূল যে নদীগুলো রয়েছে সেই প্রধান নদীগুলো কিন্তু দুটি দিকে প্রবাহিত হয়। যদি আমরা প্রবাহ অনুসারে দেখি তাহলে একটা হচ্ছে পূর্ব দিকের নদী আর একটা হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত হয় এমন নদী। তাহলে পূর্ব দিকে যেসব নদীগুলো প্রবাহিত হয় দেখো একটু, যে এইসব নদীগুলি কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয় এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়।
এর মধ্যে প্রধান নদীগুলো দেখতে পাবে হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, সুবর্ণরেখা, এইসব নদীগুলি। আর আমরা যদি পশ্চিম বাহিনীর নদীগুলো দেখি, যেগুলো কি হচ্ছে যে এই পশ্চিমঘাট থেকে উৎপন্ন হচ্ছে, পশ্চিমঘাট পর্বতমালা এবং আরাবল্লী পর্বতমালার কাছ থেকে উৎপন্ন হয়ে ভারতের পূর্ব দিকে না গিয়ে এরা পশ্চিম অংশ দিয়ে প্রবাহিত হয়ে শেষবেলায় কিন্তু আরব সাগরে মিশছে। এর মধ্যে আমরা প্রধান নদীগুলো দেখতে পারি, দেখো নর্মদা, তারপরে তাপ্তি বা যেটা তাপি নামে পরিচিত, সবরমতী, মাহি, লুনি, এসব নদীগুলো কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, এশিয়ার শীতকালীন অলিম্পিকে কে আয়োজন করেছিল? এশীয় শীতকালীন অলিম্পিক কে আয়োজন করেছিল? 2025 সালে এশীয় শীতকালীন গেমস চীনের হারবিন শহরে দ্বারা আয়োজন করা হয়েছিল। এই গেমসটি 7 থেকে 14 ফেব্রুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হয়েছিল। এটি ছিল দ্বিতীয়বারের মতো হারবিনে এই গেমসের আয়োজন করা। প্রথমবারের মতো করেছিল তারা 1996 সালে করেছিল, আর তার পরবর্তীকালে এই 2025 সালে এসে আবার তারা এই গেমসটা হোস্ট করলো। নেক্সট প্রশ্ন, পৌরসভা কোন ধারায় অবস্থিত? পৌরসভা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 243-এর পি ধারাতে অবস্থিত। অনুচ্ছেদ যদি আমরা দেখি 243-এর কিউ, পৌরসভার গঠন সম্পর্কে বলা হয়। 243-এর আর যদি দেখি তাহলে পৌরসভার কাঠামো। 243-এর এস, ওয়ার্ড কমিটির গঠন। তারপরে 243-এর টি, আসন সংরক্ষণ দেখতে পারি। 243-এর ইউ, পৌরসভার মেয়াদকাল। 243-এর ভি, সদস্যপদ লাভের অযোগ্যতা। এটা কিন্তু ভালো করে দেখে যেও পুরো লিস্টটা। পৌরসভার পঞ্চায়েতের গঠন, তাদের কার্যাবলী, সদস্যদের মেয়াদ টেয়াদ থেকে সমস্ত কিছুই কিন্তু দেখে যে যে ধারাগুলো আছে হালকা করে, এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আমি দেখতে পাচ্ছি। কোন শহর থেকে প্রার্থনা সমাজ শুরু করা হয়েছিল? প্রার্থনা সমাজ বোম্বে শহর, যেটা বর্তমানে মুম্বাই নামে আছে, সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল। 1887 সালে আত্মারাম পান্ডুরঙ্গু, মহাদেব গোবিন্দ রানাডে এবং আর.জি. ভান্ডারকর একসাথে বোম্বেতে এই প্রার্থনা সমাজটি প্রতিষ্ঠা করেছিল। পরবর্তী প্রশ্ন, জগদীপ ধনকার প্রকাশিত বইটির লেখক কে? বান্দারু দত্তারায়ের লেখা জনতা কি কাহানি, মাই অটোবায়োগ্রাফি, এই বইটি প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে কোনো একটা প্রশ্ন এসেছিল, ভাই এটা কোন মডেলে তৈরি, অথবা এর সাল কি ছিল, অথবা এর লক্ষ্য কি ছিল, এরকম যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে? যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সালটা কত ছিল, এর মডেলটা কত ছিল, অথবা এর তোমার যে উদ্দেশ্য বা লক্ষ্যটা কত ছিল। আমি সঠিকটা পাইনি, যেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, এই জন্য কি করেছি আমি সম্পূর্ণটা দিয়েছি। দেখো ওদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি আমরা দেখি, তাহলে 1956 থেকে 1961 সাল পর্যন্ত হয়েছিল, যেটা ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা, যার লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন। যদি বলে দ্বিতীয় পঞ্চবার্ষিকীর লক্ষ্য কী ছিল, তাহলে সেটার উত্তর হয়ে যাবে দ্রুত শিল্পায়ন, এবং যদি সাল বলে তাহলে 1956 থেকে 1961, এবং অর্থনৈতিক উন্নয়ন। এর পরিকল্পনায় ভারী শিল্প, সেচ এবং বিদ্যুৎ প্রকল্পের উপর জোর দেওয়া হয়েছিল। দেখো এই মডেলটা হচ্ছে তোমার মহালানবিস মডেল অনুসারে হয়েছিল, ঠিক আছে? একটু তোমরা লক্ষ্য করো যে কোথা থেকে কী ধরনের কোশ্চেনগুলো আসছে বেশিরভাগ, তাহলে তোমরা সেই অনুযায়ী যদি তোমরা এই জায়গাগুলো কভার করে যাও, তাহলে দেখবে তোমরা অটোমেটিক কিন্তু দুই একটা বেশি কোশ্চেন পাচ্ছ, ঠিক আছে? যেমন তোমরা যদি অঙ্ক থেকে দেখো, তাহলে ম্যাথ থেকে তোমরা দেখবে সরল সুদ আর জটিল সুদ, এখান থেকে আজকে কিন্তু দুটি প্রশ্ন এসেছিল, ঠিক আছে? সময় কার্য যদি দেখো, তাহলে কিন্তু প্রায় প্রত্যেকটা শিফটে একটা দুটো করে কোশ্চেন আসছে। শতকরা থেকেও কিন্তু একটা দুটো প্রশ্ন আসছে, লাভ ক্ষতি থেকেও আসছে, দুটো তিনটা করে প্রশ্ন কিন্তু প্রতিদিনই আসছে। তারপরে নাম্বার সিস্টেম থেকেও একটা দুটো করে প্রশ্ন আসছে। উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকেও কিন্তু একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা শিফটে। ত্রিকোণমিতি থেকেও একটা দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি, আর বীজগণিত থেকে প্রায় প্রত্যেকটা শিফটে আমি দুটো করে কোশ্চেন দেখতে পাচ্ছি। রিজনিংয়ের মধ্যে তোমরা যদি দেখে যাও, তাহলে কোডিং ডিকোডিংটা অবশ্যই দেখে যাও, এখান থেকেও প্রশ্ন আসছে। সিরিজ থেকে দেখে যাও, ওখানে 3-4টা করে প্রশ্ন আসছে। সিরিজ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে। আর রক্ত সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশন থেকেও একটা দুটো প্রশ্ন আসছে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। প্রত্যেকটা শিফটে আমি দুটো রকম দেখিনি, যে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আসছেই। উপমা থেকেও দেখে যাবে, মিরর ইমেজ থেকেও কিন্তু দুটো একটা করে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে।